মহারাষ্ট্রের এক এলাকার পরিত্যক্ত বিল্ডিংয়ে দুই যুবতী মহিলার দেহ পাওয়া যায়। মন্দিরের সৎসঙ্গের বাহানা নিয়ে এই বৌদি আর ননদের জুটি নিজেদের মৃত্যুর মুখে কেন গিয়েছিল, দেখব এই প্রতারণা এবং হিংসার কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। এরকম ধরে নেওয়া আমি মোটেই পছন্দ করি না বাদল। আমি সবটা বুঝতে চাই, আর আমি সবটা তখনই বুঝবো যখন এটা জানতে পারবো যে খুন কে করেছে। স্যার আমি জানি না খুনি কে, আমি তো শুধু শক্তিকে ভালোবাসতাম স্যার, সত্যিকারের ভালোবাসা। আরে ভেতরে এসো না, আপনিও ভেতরে আসুন। প্রত্যেক বৃহস্পতিবার আমার বাড়িতে আসতো শক্তি, আর আমরা দুজনে কিছুটা সময় কাটাতাম একসঙ্গে। অঞ্জনা আর শক্তি নিজেদের বাড়িতে মিথ্যে বলে আসতো যে তারা মন্দিরে যাচ্ছে সৎসঙ্গের জন্য। হ্যাঁ স্যার। আর অঞ্জনা তোমাদের দুজনের জন্য এতটা রিস্ক নিত? অঞ্জনা বৌদি আমাদের খুব হেল্প করতো স্যার, আর শক্তির সাথে কথা বলার জন্য আমি একটা সিম কার্ডেরও ব্যবস্থা করেছিলাম। আরে শক্তি, এই সিম কার্ডটা আমি অঞ্জনা বৌদির নামে নিয়েছি, যাতে আমাদের নাম কখনো না সামনে আসে, ঠিক আছে? কিন্তু যাই করে একটু সামলে, হ্যাঁ, এরম যেন না হয় যে সারাদিন ধরেই কথা বলছো। এই সারাদিন কথা বলে কই, সারাদিন শুধু হ্যাঁ এসবই করে। আরে শুনি না তোমার কথা, আর এমনিতেও শোনার লোক খুব কম, কি অঞ্জনা বৌদি? 4 দিনের জীবন, তার মধ্যে 1.5 দিনের যৌবন। বেশি কথাবার্তা না বলে নিজেদের কাজ শুরু করে দাও, যাও। এই কিরকম প্রকৃত ভালোবাসা? তুমি অঞ্জনার নামে সিম কার্ড কিনতে শক্তির সাথে কথা বলবে বলে। অঞ্জনা ওই সিম কার্ডে আরেকটা অ্যাফেয়ার চালু রাখতো, সপ্তাহে শক্তির সাথে একবারই দেখা করতে, তাও আবার বেডরুমে। সেই সময় অঞ্জনা বাইরে টিভি দেখতো। এসব হচ্ছিলটা কি? দেখো বাদল, তুমি শক্তির সাথে হয়তো হ্যাঁ নাতে কথা বলতে, কিন্তু আমার সাথে চলবে না। মুখ খুলে দে আর ফটাফট বলে দে। স্যার আমি সত্যিই বলছি, আমার সাথেও সম্পর্ক বেডরুমেই শুরু হতো আর ওখানেই শেষ হয়ে যেত। শক্তির বিয়ে হচ্ছিল না। অঞ্জনার অ্যাফেয়ার কার সাথে ছিল? শ্রীকান্ত আপ্টের সাথে, কমলের সাথে, নাকি তোর সাথে? না স্যার, আমার সাথে না, শ্রীকান্তর সাথে। অঞ্জনা বৌদি শ্রীকান্তকে পছন্দ ছিল স্যার, কিন্তু ওর নাম পছন্দ ছিল না, তাই শ্রীকান্তকে ও কমল বলে ডাকতো স্যার। হওয়ারই ছিল, মানে এই অঞ্জনার শক্তি আর তোর অ্যাফেয়ারে হেল্প করতো, আর এই শক্তি অঞ্জনা আর শ্রীকান্ত আপ্টে মানে কমলের অ্যাফেয়ারে হেল্প করতো। হ্যাঁ স্যার। ओ, यहाँ पे आए हैं हम। नींबू पानी? शादी से पहले नींबू पानी तो बनता है ना? बिल्कुल बनता है, लेकिन एक शर्त। ওই দিন জঙ্গলে পুরো বাড়িতে কে কার সাথে দেখা করতো? তুমি শক্তির সাথে, না কমল অঞ্জনার সাথে? দুটো মার্ডারই বা কে করলো? তুমি মেরেছো নাকি শ্রীকান্ত আপ্টে ওরফে কমল? বাদল যে স্বীকারোক্তি দেয় তা চমকপ্রদ ছিল বটে, কিন্তু শহুরে কর্মব্যস্ত জীবনে এমন সম্পর্কের কথা হামেশাই শোনা যায়। কিন্তু এরপর বাদল যা পুলিশকে বলল তা আকছার ঘটে না। স্যার দিব্যি খাচ্ছি, ওরা দুজন আমার সঙ্গে ওখানে দেখা করতে যায়নি। প্রমাণ? স্যার এবার আমি কি প্রমাণ দিই বলুন তো? 2 মাস আগেই আমার শক্তির সাথে ব্রেকআপ হয়ে যায়। আচ্ছা বাদল, সামনের বৃহস্পতিবার থেকে আর সৎসঙ্গ যাব না।
কেন? ইয়ার, আমার মা বাবা না ছেলে খুঁজছিল আমার বিয়ের জন্য। প্রথমে তো আমি না বলে দিয়েছিলাম, ওরা বললো যে একবার দেখে নে। আমি বললাম ঠিক আছে। আচ্ছা, তুমি ওর সাথে দেখা করবে বলে হ্যাঁ বললে? তারপর? তারপর কি, দেখা করলাম ওর সাথে। বেশ জমেছে ব্যাপারটা, মানে একটু সিরিয়াস মনে হচ্ছে। ও, সিরিয়াস হচ্ছে। তাহলে তুমি এখান থেকে ওখানে যাবে না ওখান থেকে এখানে আসবে? ওর সাথে শুধু মনের কথা, সেই জন্য সামনের বৃহস্পতিবার থেকে আসবো না। আচ্ছা, তাহলে ওর সঙ্গে দেখা করতে যাবে? সে আমি যেখানেই যাই না কেন। শোন, আমাদের মধ্যে তো ঠিক হয়েছিল যে বেশি বাড়াবাড়ি নয় তো। এমনি বলছিলাম তোমাকে। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর আগে যেরকম ছিল, যেমন ছিল, আমাদের সফরটা খুব ভালো ছিল। শুধু ভালো নয়, মাস্ট ছিল। আচ্ছা, আমি আমি এই সিম কার্ডটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ? কিন্তু যেন কল না আসে। না, করবো না, ব্যাস। বাদল, তুমি হলিউডের ফিল্ম একটু বেশি দেখো নাকি? এই শক্তি তোমাকে ছেড়ে যাচ্ছিল আর তোমার কিছুই যায় আসছিল না, তুমি যেতে দিলে ওকে? স্যার, এখানে কেউ কোথাও যাচ্ছিল না, কোথাও থেকে কেউ এখানে আসছিল না। সবাই বয়ে যাওয়া নদীতে ডুব দিচ্ছিল মাত্র। তার মানে? স্যার, মানে এটা হলো যে অঞ্জনা বৌদি আর শক্তি কারোর সাথে সিরিয়াস হতে চাইতোই না। ওদের শুধু মজা করাটাই আসল কাজ ছিল। দেখো বাদল, শক্তির সাথে তোমার অ্যাফেয়ার ছিল, তুমি ওর সম্বন্ধে বললে আমি তা মানতে পারবো, কিন্তু অঞ্জনার নামে তুমি এই একই কথা বলবে? স্যার, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আমার কথা। প্রমাণ? কি প্রমাণ দেব আপনাকে? হ্যাঁ স্যার, আমার ওদের দুজনের সাথে অ্যাফেয়ার ছিল। মানে তোমার দু নৌকায় পা ছিল? না স্যার, মানে শক্তির সাথে আমার ব্রেকআপ হয়ে যাওয়ার পরে অঞ্জনা বৌদি আমাকে প্রপোজ করেছিল। তো অঞ্জনা বৌদিকে তো আমার প্রথম থেকেই ভালো লাগতো, ওনার সাথেও শুরু হয়ে গেল। কিন্তু স্যার স্যার আমি সত্যি বলছি যে ওদেরকে ওখানে ডাকিনি আমি। আপনি নিজেই ভাবুন না স্যার, আমি ওদেরকে ওখানে কেন ডাকবো? কারণ আমাদের দেখা করা তো আমার ফ্ল্যাটের মধ্যেই হতো। আর স্যার, ওদেরকে মারার জন্য কোনো কারণও আমার কাছে ছিল না। লাইফে ভালোবাসার জন্য টাইম কম পড়ে যেত, তাই মার্ডার ফার্ডার কে করবে স্যার? আর আমার সাথে তো কারোর কোনো শত্রুতাও ছিল না স্যার। স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। দেবেন্দ্র বাবু, খুব ভালো অ্যাক্টিং করেন আপনি। সাদা সিধা নিপাট ভদ্রলোক স্বামী। প্রশ্ন আপনি করছেন, কথা আপনি বলছেন। আপনি বলছেন যে আমার স্ত্রী আমার বোনের একই ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল, বাদল রানে। এখন যতটুকু আমার জানা আছে, আমার স্ত্রীর কমল বলে কোনো ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। এখন আপনি বলছেন যে কমলই শ্রীকান্ত আপটে। স্যার, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। দেবেন্দ্র, শ্রীকান্ত আপটে নিখোঁজ, ওর ফোনও সুইচ অফ। এই অঞ্জনার শক্তির মতো শ্রীকান্ত আপটেকেও সারা জীবনের মতো অফ করেননি তো? স্যার, আমি কাউকে মারিনি স্যার, কাউকে মারিনি আমি স্যার। স্যার, দেবেন্দ্রকে সন্দেহ করার মতো একটাও সূত্র পেলাম না। এই পুরো এলাকাটা আমরা 3 বার সার্চ করেছি। আর এই শ্রীকান্ত আপটে ওরফে কমলেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তোমার কি মনে হয় এই দেবেন্দ্র এতটাই ধূর্ত যে এই শ্রীকান্তকে মেরে তার লাশকে গায়েব করে দিতে পারে? মনে হয় না স্যার, মুশকিল আছে। আর এই সব কিছু করার জন্য সলিড ক্রিমিনাল বুদ্ধির সাথে সাহসেরও দরকার স্যার। আর দেবেন্দ্র এমন লোক নয়। তাহলে খুনটা করলো কে? সে কোথায়? স্যার। হ্যাঁ গোয়েল, বল। স্যার, আপনি খুব তাড়াতাড়ি দর্জিপাড়া চলে আসুন। স্যার, আপনার ওয়ান্টেড গঙ্গা নামে একটি লজে রুম নাম্বার 103-এ লুকিয়ে বসে আছে। পুলিশ
পুলিশের সন্দেহে তীরের সামনে এখন তিনটে বিকল্প ছিল। বাদল রানে, যার শক্তি এবং পরবর্তীতে অঞ্জনা দুজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল, দেবেন্দ্র যে অঞ্জনার স্বামী ছিল, আর শ্রীকান্ত আপটে ওরফে কমল, যার অঞ্জনার সঙ্গে অ্যাফেয়ার ছিল। এই তিনজনই সন্দেহভাজন ছিল আর পুলিশের সামনেই ছিল। কিন্তু সন্দেহের তীর এই তিনজনের মধ্যে কাকে বিঁধতে চলেছিল? মনোজ, তুই জানতিস না অঞ্জনা আমাকে লুকিয়ে শ্রীকান্তর সঙ্গে দেখা করতো, আর এই বিয়ের আগে ওদের অ্যাফেয়ার ছিল? না জামাইবাবু, ব্যাপারটা একদম তেমন না। আমরা তো কেউ এটা বুঝতেই পারিনি। দিদি আমাদের সবাইকে লুকিয়ে চুরিয়ে ডুবে ডুবে জল খাবে। এই শ্রীকান্তর সঙ্গে ওর অ্যাফেয়ার কতদিন ধরে চলছে? সবকিছু বল আমাকে। আমি কি করে জানবো জামাইবাবু? শুধুই শ্রীকান্তর মামা আমার পাশের বেডে ছিল, আর শ্রীকান্ত ওনার সাথে দেখা করতে আসতো, ব্যাস। কালকে তোর জন্য আমি স্যুপ বানিয়ে আনবো, এতে হাড় শক্ত হয়। দিদি, এখানে ননভেজ অ্যালাউড না। এই যে পাশের বেডে কাকুকে দেখছো না, উনি ব্রাহ্মণ, ওনার খারাপ লাগবে। কিচ্ছু খারাপ লাগবে না। আরে উনি নিজেও খান, আর এমনিতে উনি খুব ভালোবাসেন। ঠিক আছে, তাহলে আমি ওনার জন্য বানিয়ে আনবো। আপনি আমার জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসবেন। আপনার জন্য কেন? আপনার হাড়টার তো সব ঠিকই আছে আর মজবুতই মনে হচ্ছে। না, শুনেছি গরম গরম স্যুপ খেলে নাকি মনও খুব ভালো থাকে। আচ্ছা, আমি মনের ব্যাপারে অত বুঝি না। তাহলে আপনি কোন ব্যাপারে ভালো বোঝেন? আমি ভাবিই না, যা মনে আসে তাই করি। আচ্ছা, আপনি জাকুল্লিতে থাকেন তো? আমার কাছে বাইক আছে, আপনাকে ড্রপ করে দিই, আসুন। ডাবল সিট? জামাইবাবু, আপনি খুব ভালো মানুষ। আমি সত্যি বলছি, যদি এই ব্যাপারে কিচ্ছু জানতে পারতাম তাহলে সবার আগে আপনাকেই জানাতাম। তোর দিদিও খুব ভালো ছিল রে, কিন্তু কিন্তু হয়তো আমি ওর জন্য ভালো ছিলাম না। হয়তো হয়তো আমার মধ্যেই কোনো ত্রুটি ছিল। হ্যাঁ, ওকে আমার ভালো লাগতে শুরু করেছিল, কিন্তু প্রথম শুরুটা ওর দিক থেকেই ছিল। সুন্দরী ছিল, কিন্তু আমার থেকে বেশি ওর ইন্টারেস্ট বেশি ছিল। প্রত্যেক বৃহস্পতিবার ও মন্দিরে যাওয়ার নাম করে আমার সঙ্গে লজে দেখা করত। ওর ননদ সবই জানতো, ওদের মধ্যে সব সেটিং করা ছিল। সবসময় একই লজে দেখা করতে? হ্যাঁ, সবসময় একই জায়গায়, যেখান থেকে আপনি আমাকে গ্রেপ্তার করলেন। তাহলে অঞ্জনা আর শক্তি জঙ্গলে ওই পোড়ো বাড়িতে কি করতে গেছিল? কমন, জায়গাটা কেমন? ভালো না? এদিকে এসো। হোটেলে এত বেশি লোকজন আসে যায় না, ওখানে সবসময় ভয় করে, আর এখানে কেউ আসে না। আর হোটেলের ঘরে থেকে 1000 গুণে ভালো, তাই না? স্যার, আমি সব জানতাম। আমি এগুলোও জানতাম যে শক্তি অঞ্জনাকে সাহায্য করছে, যাতে অঞ্জনা আমার সঙ্গে দেখা করতে পারে। কিন্তু স্যার, অঞ্জনা শক্তিকে সাহায্য করত যাতে শক্তি ওর বয়ফ্রেন্ড বাদল রানের সঙ্গে দেখা করতে পারে। বাদল আর শক্তি দুজন টাইম পাস করত, কিন্তু আমি অঞ্জনাকে নিয়ে খুব সিরিয়াস ছিলাম স্যার। ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আমি এটা চেয়েছিলাম যে অঞ্জনা দেবেন্দ্রকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুক। একদিন এই কথাটা বলার জন্য ওকে আমি ফোন করেছিলাম। কোথায় আছি মানে? বাদলের ফ্ল্যাটে আছি।
আচ্ছা শোনো, আমার তোমায় একটা দরকারি কথা বলার ছিল। আমিও তোমায় কিছু বলতে চাই। আচ্ছা শোনো, আমি এখানে একটু তাড়াতাড়ি চলে এসেছি। কমল, আমার আর তোমার সাথে দেখা হবে না। কি? কেন? পরশু রাত্রিরে আমার বর আমার সব কথা শুনে নিয়েছিল। ও আমাকে মেরেছে। অঞ্জু, তুমি ঠিক আছো তো? না কমল, আমি মোটেই ঠিক নেই। দেখো, আমি আর সামলাতে পারছি না। অঞ্জু, আমার কথা শোনো, আমি যা বলছি ভালো করে শোনো। না, আমি জানি তুমি কি বলবে। তুমি আমার কথা শোনো। কমল, আমার জন্য ওই ঠিক আছে। আমাদের এই অ্যাফেয়ার, এটা ঠিক নয়। আজকের পর তুমি আর ফোন করো না। অঞ্জু, হ্যালো অঞ্জু, হ্যালো। তো আমার পাত্তাও কেটে গেল। কেন? আমার বর শুধু কমলের ব্যাপারে জানতে পেরেছে, তোমার ব্যাপারে না। তোমার বর আমার ব্যাপারে জানে না, কিন্তু কমল তো সব জানে। কি করে? তুমি তো কমলকে বলেছো যে তোমার দ্বিতীয় সিম কার্ডটা আমি তোমাকে দিয়েছি শক্তির সাথে কথা বলার জন্য। তো তো তার থেকেও আমাদের ব্যাপারে কি করে জানতে পারবে? আরে ইয়ার, তুমি তো কমলকে বলেছো যে শক্তির সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ বলেছি তো। তো তুমি এক্ষুনি ফোনে ওকে কি বললে যে তুমি আমার এখান থেকে কথা বলছো? এর মানেটা কি দাঁড়ালো? যদি শক্তির সঙ্গে আমার ব্রেকআপ হয়ে যায়, ও ওখানে না থাকে, এখানে তুমি আর আমি আর কেউ নেই, আর তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো। 2 আর 2 4 হতে কত সময় লাগে বৌদি? কমল, আমি তোমায় বারণ করেছি না, আমাকে আর ফোন করো না। অঞ্জনা, তোমার জীবন থেকে আমি এইভাবে সরতে পারবো না। আমাদের ভালোবাসা কত দূর অবধি এগিয়ে গিয়েছিল। খুব মনে পড়ছে তোমার কথা। হ্যাঁ, যা ছিল বেশ ভালো ছিল, কিন্তু আমি পুরনো কথা পছন্দ করি না। তো প্রত্যেক বৃহস্পতিবার তুমি আমার কাছে না এসে ওই বাদলের কাছে যাও, তাই না? শ্রীকান্ত, আমাদের মধ্যে যা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর আমি তোমার জন্য আমার বরকে ছাড়তে পারবো না। অঞ্জু, এটা হতে পারে না। আমি তোমায় খুব ভালোবাসি। আচ্ছা, একটা কাজ করো, আমরা সবকিছু ফোনে শেষ করবো না। শেষবার দেখা করো প্লিজ। তোমাকে আমাদের ভালোবাসার দিব্যি, একবার দেখা করো। এই বৃহস্পতিবার আমি ওই জায়গাতে অপেক্ষা করব। প্লিজ এসো কিন্তু। বৌদি, জাস্ট লাস্ট বারের মতো দেখা করো না। দেখা করা উচিত না? বেচারা ভালোবাসার কথা বলছিল। হ্যাঁ, কিন্তু আমি ওকে কোনো সিগন্যাল টিগন্যাল দিইনি। হ্যাঁ বৌদি, কিন্তু ও জানে। কি করে? আসলে আমার আর বাদলের ব্রেকআপের পর যখন আমরা ওই পোড়ো বাড়িতে গেছিলাম, হ্যাঁ, কি হয়েছিল তখন? তুমি আর কমল ভেতরে ছিলে আর আমি বাইরে ছিলাম। আমি বাদলের সাথে কথা বলছিলাম আর হঠাৎ কমল বাইরে চলে আসে। আরে হ্যাঁ ইয়ার, বৌদি যত ইন্টারেস্ট সব তোর ওপর। এই বৃহস্পতিবার গেলে তখন দেখিস কমলের সঙ্গে ব্যাপারটা পুরো কাঁচা, জাস্ট টাইম পাস। কি 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 হিংসে? আর আমি? আবে যা যা। এখন ওর মনে হবে সবকিছু বাদলের জন্যই। যদিও আমার সাথে বাদলের ফোনের কথাবার্তা শুনে নেয়, তাহলে তো এটাই ভাববে যে তুমি বাদলের সঙ্গে স্টার্ট করেছো আর তাই ওকে ছেড়ে দিচ্ছ। কিন্তু এরকমটা নয়, তুই তো জানিস। হ্যাঁ বৌদি, আমি জানি, কিন্তু ও তো জানে না। একবার ওর সঙ্গে দেখা করো, ভালো করে বোঝাও যে তুমি ওকে দাদার জন্য ছাড়ছো, বাদলের জন্য নয়। হ্যাঁ, শেষবারের মতো ওর সঙ্গে দেখা করো, যাতে ও কিছুটা শান্ত হতে পারে। প্রথম প্রথম শুধু শরীরের চাহিদা ছিল, কিন্তু পরে আমি ওকে ভালোবেসে ফেলি। আমি সত্যি ওকে ভালোবাসতাম, কিন্তু ও আমার সঙ্গে ছলচাতুরি করছিল। আমার মন ভেঙে গেছিল। সমস্ত ভালোবাসা রাগে বদলে গেছিল। যা কিছু আমার সঙ্গে করেছিল না, আমি ওকে ওই সমস্ত কিছুই রিটার্ন দিতে চেয়েছিলাম।
অঞ্জু, চলো ভেতরে যাই। তুমি আমাকে ধোকা দিয়েছো। না দিইনি, সেটাই তো বলতে এসেছি। আমি তোমায় বাদলের জন্য ছাড়ছি না, শুধু আমার বরের জন্য ছাড়ছি। আর সেটাও এই জন্যেই যে ও আমায় ধরে ফেলেছিল তাই। আর বাদল রানে আমার সঙ্গে তো তুমি শুচ্ছ, আর ওর সঙ্গে তুমি, এর মানেটা কি? এটা ধোকা না হলে কি? ওটা সিরিয়াস ছিল না, আসলে কিছুই ছিল না। ও তো কিছু ছিল না, কিন্তু আমার সঙ্গে যা হয়েছে সেগুলো সব সিরিয়াস ছিল। হ্যাঁ, এখন যখন সবকিছু শেষ হয়ে গেছে তাহলে বাড়াবাড়ি করছো কেন? তোর শরীরের বেশি জ্বালা একেবারে শেষ করে দেবো। তোর কি মনে হয় তুই আমার মন নিয়ে ছিনিমিনি খেলবি আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, এটা এটা কি করছো তুমি? চাচা, চাচা তুই, এটাই হলো তোর বেইমানির শাস্তি। বৌদি, 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 কমল, 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 বৌদি, বৌদি তোমার কি হয়েছে বৌদি? বৌদি, আমি ওখান থেকে পালাবো ভেবেছিলাম, কিন্তু পরে মনে হলো যে শক্তি মুখ খুলতে পারে। এটা এটা তুমি কি করলে? কি করলে তুমি বৌদির সাথে? আমাকে যেতে দাও, আমি হাত জোড় করছি, প্লিজ আমায় যেতে দাও। কি করে যেতে দেবো? তুমি তো সব জানো না? তুমি তো এটা জানো যে তোমার লাভার বাদলের সঙ্গেও শুয়েছিল, কিন্তু তাও তুমি ওকে সঙ্গ দিচ্ছিলে। ও ঢাল, এবার নরকে গিয়ে ঢাল হও। বাঁচাও, 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 কেউ আমায় বাঁচাও। কি ভেবে তুই দুটো মার্ডার করলি শ্রীকান্ত আপটে? ও আমাকে ধোকা দিয়েছিল স্যার, ওর ওপরে আমার খুব রাগ হয়েছিল। আচ্ছা, মানে অঞ্জনার সাথে যখন তোর চক্কর চলছিল তখন সেই সময় অঞ্জনাও বাদল রানের সাথে চক্কর চালাচ্ছিল, সেটা তো চিটিং লেগেছিল। চিটিং ছিল এটা? আর যখন অঞ্জনা তোর সাথে অ্যাফেয়ার চলছিল তখন সে তার স্বামীর সাথে কি করছিল, সেটা চিটিং ছিল না? তখন তোর কিছু মনে হয়নি? চিটিং মনে হয়েছে। আসলে তোরা সবাই চিটিং করছিলি, অঞ্জনা, শক্তি, বাদল আর তুইও। আর তুই জানিস তোদের সবার সাথে কে চিটিং করছিল? তোদের সবার মরে যাওয়া বিবেক।
শ্রীকান্তর বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার মোকদ্দমা চলবে। সে আপাতত জুডিশিয়াল কাস্টাডিতে আছে। শ্রীকান্ত হিংসা আর ক্ষোভের বশে তার বিবেক এবং কমন সেন্স দুটোকেই ধ্বংস করে ফেলে। সে এতটাই বিভ্রান্ত ছিল যে ভেবেছিল যে সে একটা নয় বরং দুটো কোল্ড ব্লাডেড মার্ডার করে নিশ্চিন্তে বেরিয়ে যাবে, কারণ অবধারিতভাবেই সে ধরা পড়ে যায়, কারণ ক্রাইম নেভার পেজ। দেবেন্দ্র এখনো গভীর শোকাচ্ছন্ন রয়েছে এবং লজ্জিত। অঞ্জনার শারীরিক সুখের জন্য স্বার্থ আর পার্টনার বদলাতে থাকার এই খেলায় শক্তির তাকে সহায়তা করা, দেবেন্দ্র এটা হজমই করতে পারছে না। একজন স্বামী একজন পুরুষ হওয়ার কারণে সে আহত, আর কোথাও নিজেকে দোষ দেওয়ার বিপজ্জনক খাদের প্রান্তে সে দাঁড়িয়ে আছে। নারী হোক বা পুরুষ, প্রত্যেকেরই নিজের দেহ ও মনের খিদে মেটানোর অধিকার রয়েছে, কিন্তু প্রতারণা, জালিয়াতি এবং মিথ্যার রাস্তায় প্রাপ্ত তৃপ্তি নিবৃত্ত ক্ষুধা ভয়ঙ্কর এক বদ্ধজমের সৃষ্টি করে, যা কোথাও না কোথাও এক প্রাণঘাতী বিষের চেহারা নেয়। মুখোশ রঙ্গমঞ্চেই ভালো লাগে, যেখানে কয়েক ঘন্টার জন্য দর্শক মিথ্যেকেও সত্যি বলে মানে, কিন্তু বাস্তব জীবন কয়েক ঘন্টার চেয়েও অনেক লম্বা হয়। আর আমাদের কাছের মানুষরা দর্শক নয়, বরং সক্রিয় কুশীলব হয়ে থাকে। হাজার লুকালেও মুখোশ গোপন থাকে না। তা সে যাই হোক না কেন, মিথ্যের খরগোশ সত্যের কচ্ছপকে কখনোই হারাতে পারে না। এবার আমরা আজকের এপিসোডে আমাদের দ্বিতীয় কেস শুরু করব, যেখানে হিংসা নিজের এক ভয়ঙ্কর রূপ দেখায়। ওরে গাড়িটা জোরে চালা। কই কোথায় গেলি? আসছি বাবা। তাড়াতাড়ি আয়। আস্তে আস্তে ভাই, একটু সাবধানে, দামি জিনিস আছে। এটা রেখে দাও বাবা। হ্যাঁ দে। রাজবিন্দার, আসছি গো। তাড়াতাড়ি এসো। বাড়িটা দেখে শুনে রেখো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক যাচ্ছি। আছে। নমস্কার। নমস্কার। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি। এটা বন্ধ কর ভাই। আরে এই, তাড়াতাড়ি কর ভাই, ওখানে পৌঁছতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। কোমল, সব ঠিকঠাক রেখেছিস তো? হ্যাঁ মা, আর যদি ভুলে যাই তো কি হয়েছে, আবার ফিরে এসে নিয়ে নেব। আরে বিয়েটাই তো হচ্ছে শুধু আমার, সারা জীবনের জন্য তো যাচ্ছি না আমি। এরকম বলে না মা, এরকম কথা কেউ মুখে আনে নাকি? পাগল একটা। এবার চলো। গৌতম, হ্যাঁ যা গিয়ে দেখে আয়। আচ্ছা দাদা। বলবেন দাদা, ওরা তো বেরিয়ে গেছে, এখন কি করব? আচ্ছা, এই কোমল আর ওর বাড়ির লোকেরা সব কোথায়? এইমাত্র বিয়ের জন্য ওরা বেরিয়ে গেল, এই ধরুন আধ ঘন্টা আগে। কালকে কোমলের তো বিয়ে। ও তাই তো, আসলে আমরা ওকে সারপ্রাইজ দিতে এসেছিলাম আর কি। দেখো, উল্টে ওরাই আমাদের সারপ্রাইজ করলো। যে ঠিক আছে, চললাম। এখন তাহলে আবার এখান থেকে ওখানে যেতে হবে। কিন্তু বলবন্দা, বিয়েটা কোথায় হচ্ছে কি করে জানবো? আরে বিয়ে তো একটা বাড়িতেই হবে, ভিড়ভাড়টা থাকবে, ধরা পড়লে আমাদের চামড়া তুলে নেবে। চলো দেখা যাক, কাজটা তো শেষ করতে হবে। আরে তুই গাড়ি চালু কর।
বাবা ইন্দোর, আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি আমরা তোমাদের ওখানে পৌঁছে যাচ্ছি। আচ্ছা বাবা, আমি না এখানে কোমলের জন্য বিউটি পার্লার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কাল সকালের অ্যাপয়েন্টমেন্ট। আপনি ওকে একটু বলে দেবেন। নে, তোর জন্য ইন্দোর কাল সকালে বিউটি পার্লারও বুক করে রেখেছে, কালই সকাল 8:30টায়। বাবাও একটা কাজ করেছে আর বারবার এরকম বলছে, আমাকে আগেই বলেছে এটা। আচ্ছা না বাবা, শুনে নিয়েছো তো? হ্যাঁ চলো বাবা, রাখছি, সকালে দেখা হচ্ছে। বাবা ওই একবার কোমলের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বাবা, কেন করাবো না, নাও নে মা, তোর সঙ্গে কথা বলতে চাইছে। হ্যাঁ বলো। হ্যাঁ, কেমন আছো? আজ পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু কালকেরটা কি করে বলবো? যদি কিছু একটা হয়ে যায় তো? ও হ্যালো, এইসব বললে না এক চড় দেবো। কি? এখনো বিয়ে হয়নি আমাদের, এখন থেকেই চড় মারবে বলছো? আরে তাড়াতাড়ি এসো, জানো অনেক ভালোবাসার কথা বলবো তোমার সাথে, খুব মিস করছি। জানি। আই লাভ ইউ। এটাও জানি। বাই। ও হ্যালো, আই লাভ ইউর উত্তর দিতে হয় আই লাভ ইউ টু বলে। হ্যাঁ হ্যাঁ ওটাই। কি ওই? কিচ্ছু না, রাখছি আমি, বাই। 24 বছরের কোমল সাবরওয়ালের বিয়ে হতে চলেছিল আর সে খুবই খুশি ছিল, কিন্তু কোমল এই কথাটা একেবারেই জানতো না যে একটা বিপদ তার দিকে এগোচ্ছে। এমন কেউ যার সাথে অতীতে কখনো প্রতারণা হয়েছিল। চল মা, তাড়াতাড়ি হাত চালা। আয় বাবা, তুইও তাড়াতাড়ি খেয়ে নে। না মা, আমার খুব একটা খিদে নেই। কেন? হ্যাঁ ভাই, তোর আজকে কেন খিদে লাগবে? হ্যাঁ কি দাদা, তুমিও আজকে আমার সাথে ইয়ার্কি মারছো? আর কি বাবা ইন্দার, তোর শেরওয়ানি এসে গেছে, ট্রাই করে নিস। হ্যাঁ বাবা। আর তুই ক্যাটারারকে ফোন করেছিলি? হ্যাঁ বাবা। হ্যাঁ, একটু জলটা দাও। খাবারে কি আছে আজকে? হ্যাঁ হ্যাঁ বলো, এখন কেন ফোন করেছো? কারণ কাজটা হয়নি। যখন আমরা ওখানে পৌঁছলাম তখন ওরা ওখান থেকে বেরিয়ে গেছিল, আর বিয়ের বাড়িতে সবার মধ্যেই কাজটা করা খুব মুশকিল হবে। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে, আমরা ওদের ওখানেই দেখে নিচ্ছি। রঞ্জিত, টাকরিওয়ালে ডোরা নামে একটা বিউটি পার্লার আছে, সকালে কোমলের ওখানেই যাওয়ার কথা। ওটাই পার্লার খুলে গেছে। বলবেন দাদা, এখানে কি করে হবে? মার্কেট এলাকা ভিড়ভাড়টা ভর্তি। এসে গেছে দাদা। আরে না রে, এটা কোমল সাবরওয়াল নয়। হাই। হাউ আর ইউ? আই এম গুড। মা কেমন আছে? খুব ভালো। এসো, কাম। অঙ্কিতা, হ্যাঁ ম্যাম। ম্যাডামকে শিগগির রেডি করে দাও। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। আচ্ছা পায়েল। হ্যাঁ ম্যাম। কোমল ম্যামের ব্রাইডালের সব জোগাড়যন্ত্র হয়ে গেছে? হ্যাঁ ম্যাম, ওটাই করছি। ঠিক করে করো। হ্যাঁ হ্যাঁ। চল, আমি বেরোচ্ছি। আরে আচ্ছা শোন, আমি তোকে 10টার মধ্যে নিতে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আর ওই তো এসে গেছে।
দাদা ও তো পার্লারের ভেতরে চলে গেল। তাহলে তো আমাদের ওয়েট করতে হবে। আরে না ওই, আরে ও যখন বাইরে আসবে তখন অনেক ভিড় হয়ে যাবে। ওর বিয়ের মেকআপ করতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, ততক্ষণে মার্কেটে ভিড়ভাড়টা বেড়ে যাবে অনেক। আরে তুই মুখটা দিয়ে আমাকে ওটা দে। এর ব্যবস্থা তো আমি এখনই করছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? লেডিস পার্লার এটা। কমল, চোখের পলকেই বলবন্ত কোমলের উপর হামলা চালালো এবং নিজের উদ্দেশ্য পূরণ করলো। আর চোখের পলকেই কোমলের কাছ থেকে সব খুশি হারিয়ে গেল, তাও তার বিয়ের দিনেই। খুব ক্রিটিক্যাল স্যার, হাত পা গলা মুখ পিঠ খুব খারাপ ভাবে জ্বলে গেছে। কমল নাম মেয়েটার। একে ওটিতে নিয়ে চলো ইমিডিয়েটলি। স্যার, আমরা কিছুক্ষণ আগেই পার্লার খুলেছি। আমরা সবাই নিজেদের কাজ করছিলাম যখন হঠাৎই ওই লোকটা ভেতরে ঢুকে এলো। আরে কোথায় যাচ্ছেন আপনি? লেডিস পার্লার এটা। আমি ওকে বললাম যে এটা লেডিস পার্লার, কিন্তু ও কোনো কথাই শুনছিল না। জোরে জোরে কোমল কোমল বলে চাচাতে শুরু করলো। আরে কমল! স্যার, ওর হাতেই মাগটা ছিল আর এটার মধ্যে অ্যাসিড ছিল। আর যেই কোমল ঘুরে তাকালো, ওই পুরো অ্যাসিডটা ওর মুখের ওপর ছুঁড়ে মারলো। কমল! এসব করেও পালিয়ে গেল। স্যার, আমার কিছু হয়নি, কারণ আমি এইখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বাকি সব মেয়েদের গায়ে অ্যাসিড পড়েছে, আর সব থেকে বেশি তো কোমলের। ওই কি বলুন তো স্যার, সকালে একজন ক্লায়েন্ট আসার কথা ছিল, এই জন্য সকালে আমি তাড়াতাড়ি দোকানটা খুলেছি। হঠাৎ পার্লারের ভেতর থেকে চিৎকারের শব্দ পেলাম। ওদিকে তাকাতে দেখি একটা ছেলে ছুটে পালিয়ে যাচ্ছে, তারপর গাড়িতে বসে পালিয়ে গেল। দেখতে কেমন ছিল? আসলে স্যার, ছেলেটা মাঙ্কি ক্যাপ পরেছিল, এই জন্য আমি মুখটা দেখতে পাইনি। কি গাড়ি ছিল? স্যার, ইন্ডিকা গাড়ি ছিল। স্যার, ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি গাড়ির নাম্বারটাও দেখতে পাইনি। স্যার, কোমল না ব্রাইডাল মেকআপের জন্য এসেছিল। আজকে ওর বিয়ে ছিল। ওই লোকটা না যেখানে, ওই জন্যই এসেছিল।
শোনো, ওটিটা কোন দিকে? ওই দিকটা। ডক্টর ডক্টর কোমল কোথায়? ও ভেতরে অপারেশন থিয়েটারে। ডক্টর, আমরা ওর সঙ্গে দেখা করতে চাই। কেমন আছে আমাদের মেয়ে? আপনারা এখন দেখা করতে পারবেন না, ওর অবস্থা এখন খুব খারাপ। কিন্তু কি হয়েছে আমার মেয়ে? ও খুব খারাপ ভাবে পুড়ে গেছে, ওর উপরে অ্যাসিড অ্যাটাক হয়েছে। স্যার সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমরা কিছু বুঝতেই পারিনি। স্যার, আমি এটা পেলাম। কোমল, তুমি আমার সাথে এরকম করতে পারো না, কারণ আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমার স্ত্রী এবং তুমি আমাকে ধোকা দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারো না। তুমি আমার মন ভেঙে দিয়েছো, তাই তোমাকে আমি কাউকে বিয়ে করতে দেবো না। তোমার এবং শুধু তোমারই মন্টি গুজরাল। মন্টি গুজরাল মনে হয় কোনো সাইকো প্রেমী একটা বিশ্বাসভঙ্গ প্রেমকে ঘৃণায় বদলে দিয়েছে। প্রেমে প্রতারণার শিকার প্রেমিক কোমলের ওপর তার প্রতিশোধ নেয়, কিন্তু সত্যি কি এটাই ছিল, নাকি এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে? একটা অমানবিক অ্যাসিড অ্যাটাক, যার তদন্তের শুরুতেই একটা নাম সামনে চলে আসে, মন্টি গুজরাল। তাহলে এই মন্টি গুজরালই কি কোমলের অতীত ছিল, যার থেকে সে পালাচ্ছিল? এমন অনেক রহস্যের পর্দা উন্মোচন এখনো বাকি রয়েছে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এক 24 বছরের যুবতীর উপর ঘৃণ্য অ্যাসিড হামলা হয়েছে, যে হাসপাতালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাকে কি বাঁচানো সম্ভব হবে? এই প্রশ্ন এবং আরো অনেক প্রশ্নের উত্তর পাওয়া এখনো বাকি রয়েছে। আসল অপরাধীর আসল চেহারা আপনাদের সামনে আসবে আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।